তাহলে আমাদের এই অধ্যায়ের আজকের বিষয়গুলো মূলত প্রকাশ করব যে ঘনমাত্রা বা শক্তিমাত্রা নিয়ে। আর ঘনমাত্রা বা শক্তিমাত্রা প্রকাশের পদ্ধতি হচ্ছে ছয়টা। কি কি? ছয়টা পদ্ধতি হচ্ছে নরমালিটি, মলারিটি, মলালিটি এন্ড পার্সেন্টেজে প্রকাশ করা, পিপিএম, পিপিবি। স্যার আপনি হয় লিখেন নাইলে স্লোলি বলে যান। ফর্মালিটি। তো সবগুলো একটু আমি বোর্ডে এখন আমি বোর্ডে লিখছি, একটু দেখো। আমরা যে ছয়টা বিষয় নিয়ে পড়বো, 1 2 3 4 5 6। হ্যাঁ, নর্মালিটি ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। মলালিটি, একটা হচ্ছে মলারিটি, এটা হচ্ছে মলারিটি, এটা 9 আমরা পড়ছি। স্যার স্যার লাস্টেটা কি নরমালিটি লিখছেন নাকি? ফর্মালিটি, ফর্মালিটি আমি লিখে দিয়েছি। ফর্মালিটি, হ্যাঁ। তাহলে হচ্ছে মলারিটি, মলালিটি, শতকরায় প্রকাশ করা, যেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ডব্লিউ বাই ডব্লিউ, মানে গ্রাম বাই গ্রাম যেটা থাকে, অথবা গ্রাম বাই লিটার, অথবা লিটার বাই লিটার। যেমন দ্রব এবং দ্রাবক উভয়ই কি ওই তরল পদার্থ হলো, এটা আমরা ভলিউম বাই ভলিউম লিখতে পারি, অথবা ওয়েট বাই ভলিউম, এভাবে আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারি। 5 নম্বরটা হচ্ছে পিপিএম, পার্টস পার মিলিয়ন, পিপিবি, পার্টস পার বিলিয়ন। 6 নম্বরটা হচ্ছে ফর্মালিটি। এছাড়াও আমরা আরো পড়ব ওই ঘনমাত্রার পরে বিষয়টা হচ্ছে টাইট্রেশন। তো টাইট্রেশনের বিষয়টা বুঝতে গেলে কিন্তু এগুলোই থাকে। আমরা টাইট্রেশন করতে গেলে এখন কি এককে প্রকাশ করব, টাইট্রেশন জিনিসটা কি, একটা জানা দ্রবণের ঘনমাত্রা দিয়ে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা বা শক্তিমাত্রা প্রকাশ করব। তাহলে অজানা দ্রবণের ঘনমাত্রাটা যেটা আমি প্রকাশ করব, প্রশ্নে সাধারণত কলেজ লেভেলে অথবা ভর্তি পরীক্ষায় তোমার নির্দিষ্ট করে দেয়া হবে যে তুমি এটা মোলালিটিতে প্রকাশ করো, অথবা ফর্মালিটিতে প্রকাশ করো, অথবা পিপিএম বা পিপিবিতে প্রকাশ করো। এভাবেই থাকে আর কি। আর একটা প্রশ্ন তো থাকবেই, ভর্তি পরীক্ষা বলো আর কলেজের অবজেক্টিভই বলো। অবজেক্টিভে বেশি থাকে এগুলো, মানে ভর্তি পরীক্ষার জন্য সুইটেবল কোয়েশ্চেন। আমরা এখান থেকে একটা প্রশ্ন কনফার্ম পাবো। তবে শক্তিমাত্রা বা ঘনমাত্রা প্রকাশের যে ছয়টা পদ্ধতি, আমরা ছয়টা পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ফার্স্টে আমি এখানে একটা, যেটা একেবারেই অনেকেই একটু কম পড়ে, যেটা নিয়ে আর কি, ফর্মালিটি শব্দটা নিয়ে কথা বলি। তো ফর্মালিটি বিষয়টা কি, আর ফর্মালিটি নিয়ে আমাদের সাধারণত স্টুডেন্টরা একটু কমই পড়ে আর কি, বাকি সবগুলো সবার একটা কমন বিষয়। তো ফর্মাল দ্রবণের মাত্রা জিনিসটা কি থাকে, আমি তোমাদেরকে গ্রুপে আমি এটা একটু পাঠিয়েও দিচ্ছি ওই বিষয়টা নিয়ে। যেটা আমি এখন বলবো সেটা তোমরা একটু গ্রুপের মধ্যে দেখো, যে ভাষাটা আমি লিখে দিছি এখানে দেখো। ফরমাল দ্রবণের ধারণা হচ্ছে কি, ল্যাবরেটরিতে এমন কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে যেগুলোকে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয়। তো যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এইটি বলতেছি। এমন কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে যারা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়ে যায়। জলীয় দ্রবণে এসব অণুগুলোর কোনো অস্তিত্ব থাকে না, মানে অণুর অস্তিত্ব থাকে না। কথাটার অর্থ হচ্ছে কি, সে তো ক্যাটায়ন অ্যানায়ন হয়ে যায়, কোনো অবশিষ্ট দ্রবণে থাকে না। সে কি হয়ে যাবে, সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায়। তখন আর অদ্রবণীয় অবস্থায় কোনো অণু থাকে না। এই কথাটাই বলা হচ্ছে যে কোনো অণুর অস্তিত্ব থাকে না। যেমন সোডিয়াম ক্লোরাইড একটি অণু, সোডিয়াম আয়ন, পটাশ মানে ক্লোরাইড আয়ন, সে আলাদা হয়ে গেলে তখন তার অণু হিসেবে থাকবে না। এটাই বলতেছি যে জলীয় দ্রবণে এসব অণুগুলোর কোনো অস্তিত্ব থাকে না। কেন থাকে না, কারণ সে আয়নিত হয়ে যায়। তাই প্রকৃতপক্ষে এদের ক্ষেত্রে গ্রাম, অণু, গ্রাম অথবা আণবিক বড়ি, এমনকি মল শব্দটিও এখানে অস্তিত্বহীন। এইসব দ্রবণের মাত্রা প্রকাশ করতে গেলে আমরা
ফর্মালিটি এটা একটু দেখে নিবা। টাইপিং এ বলতে আমি মুখে বলছি আর টাইপিং হয়েছে আর কি। তো ফর্মালিটি একক ব্যবহার না করে আমরা বিশেষ করে যে মোলারিটি বা অন্যগুলো এই যে এককগুলো আছে মোলারিটি এগুলো ব্যবহার না করে আমরা ফর্মালিটি ব্যবহার করি, অর্থাৎ মোলারিটি ব্যবহার না করে আমরা এখানে ফর্মালিটি ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে কোন দ্রবণের প্রতি লিটার মানে ফর্মালিটি দ্রবণ বিষয়টা কি? কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রবের গ্রাম সংকেত ভরের সংখ্যাটা কি? দ্রবীভূত দ্রবের গ্রাম সংকেত ভর, যেটাকে আমরা আণবিক ভর বলি কি সংকেত ভরের ওই যে সংখ্যাটা সেটাই আমরা বলবো তার ফর্মালিটি। এক্সাম্পল দিচ্ছি, যেমন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5। তাহলে 1 লিটার দ্রবণে যদি 58.5 গ্রাম সম্পূর্ণ আয়নিত হয়ে যায়, মানে দ্রবীভূত হয়ে যায়, তখন তার কোনো অণু উপস্থিত থাকে না। তাহলে এই দ্রবণটাকে আমরা কি বলবো? এটাকে একটা ফর্মাল দ্রবণ বলবো, আর এটাকে আমরা ওই দ্রবণের ঘনমাত্রাটাকে 1F দ্বারা প্রকাশ করতে পারি। তো এই ছিল ফর্মাল দ্রবণের ক্ষেত্রে। তবে এখান থেকে আরো কিছু বিষয় আছে। ফর্মাল দ্রবণকে আমরা ক্যাপিটাল F দ্বারা প্রকাশ করব। তো যদি প্রতি লিটার দ্রবণের ক্ষেত্রে আমরা বলতেছি যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা কি হবে? 1F। অনুরূপভাবে আমরা যদি পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে বলি, পটাশিয়াম নাইট্রেটের ভর কত আসে? 39 পয়েন্ট কত আসে? 1 প্লাস 14 হচ্ছে 101.1 গ্রাম আণবিক ভরটা আর কি, যেটাকে বলি। অর্থাৎ পটাশিয়াম নাইট্রেটের প্রতি লিটার দ্রবণে যদি 101 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রাটা হবে কত? 1F। তো এই ছিল ফর্মালিটির নিয়ে কথা, বাকিগুলো আসতেছি। কারো কোনো প্রশ্ন? ঘনমাত্রাকে প্রকাশ করার জন্য কিছু বিষয় আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে কি, যেমন মোলারটা হচ্ছে কি, ক্যাপিটাল M, যেমন 1 মোলার লিখি। সেন্টিমোলার কিছু লিখার সিস্টেমটা হচ্ছে, যেমন আমি মোলার লিখব 1 মোলার। আমি যদি এখানে সেমিমোলার লিখি, সেমিমোলারটাকে আমরা কিভাবে লিখব? 0.5 ক্যাপিটাল। ডেসিমোলার যদি বলি তাহলে হচ্ছে এটা হবে 0.1 মোলার। সেন্টিমোলার, তো সেন্টিমোলার হচ্ছে 0.01, তো সেন্টি হচ্ছে 0.01 মোলার। এই ছিল, এটি আমাদের একেবারে চিরন্তন সত্য জানতেই হবে আর কি। ঘনমাত্রার ক্ষেত্রে মোলার বলতে আমরা বুঝি পয়েন্ট, মানে 1M। সেমি মোলার বলতে এই যে এরকম যদি থাকে, পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে যে সেমি মোলার দ্রবণ তৈরি করো, তো তুমি 0.5 মোলার তৈরি করতে হবে। ডেসিমোলার 0.1 মোলার, এটাকে আমরা আসলে কি বলি যে তুমি এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারো M বাই, যেমন এটা আছে N/10, N/100, এভাবে আর কি প্রকাশ করা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো বস্তুর তুল্য ভর, কারণ আমি তুল্য ভর যদি না জানি তাহলে আমরা টাইট্রেশন নির্ণয় করার ক্ষেত্রে একটু অসুবিধা হবে, ফর্মালিটি দ্রবণ বা নরমালিটির ক্ষেত্রেও অসুবিধা হবে। তুল্য ভর জিনিসটা কি এবং তুল্য সংখ্যা জিনিসটা কি, আমরা এটা একটু দেখে আসি। যে কোনো বস্তুর তুল্য ভর বলতে আমরা বুঝি যে বস্তুটার তুল্য ভর তুমি নির্ণয় করতে যাবে, ওই বস্তুটার আণবিক ভরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ওই বস্তুর আণবিক ভরটাকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে ওই বস্তুর আমরা তুল্য ভর পাব। একটা বস্তুর তুল্য ভর আমরা নির্ণয় করে দেখাইতেছি। আর এখানে একটা বিষয় দেখানো হয়েছিল, যেটা হচ্ছে কি তুল্য সংখ্যাটা তুমি কিভাবে বের করবে। যেমন আমি HCl এর সাথে অ্যালুমিনার বিক্রিয়া দিলাম, অ্যালুমিনা ওয়ান কাইন্ড অফ বেস, আর HCl অ্যাসিড,
আর ইটস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। সো 6 মোল অ্যাসিডের সাথে 1 মোল ক্ষারক বিক্রিয়া করছে। সুতরাং এই ক্ষারকের অম্লত্ব হচ্ছে 6, অর্থাৎ এই পদার্থটার তুল্য সংখ্যা আমি কতটুকু বলবো? 6। আবার 6 মোল অ্যাসিড, যাই হোক এই অ্যাসিড কত মোল ক্ষারকের সাথে বিক্রিয়া করছে? 1 মোল। সুতরাং এই অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 1, তাহলে তার তুল্য সংখ্যা কত? 1। এটাকে আমরা আবার অন্যভাবেও মনে রাখতে পারি। অ্যাসিডের তুল্য সংখ্যাটা কিভাবে মনে রাখবো, আবার ক্ষারকেরটা কিভাবে মনে রাখবো? সাধারণত হাইড্রোজেন সংবলিত যে সকল অ্যাসিড থাকবে, তো তুমি বলতে পারো হাইড্রোজেন ছাড়া কি অ্যাসিড আসেনি? আছে। এগুলো আমরা আরো পড়বো। হাইড্রোজেন ছাড়াও অ্যাসিড আছে। লাক্স প্লাটের মধ্যে হাইড্রোজেন ছাড়া অ্যাসিড গুলো ওনার মধ্যে। কার্বন ডাই অক্সাইড এক ধরনের অ্যাসিড। হ্যাঁ, যে সকল যৌগ একটা কি করতে পারে, অক্সিজেন আয়ন গ্রহণ করে, তারাও অ্যাসিড। আচ্ছা, ওই বিষয়টা আমরা যাচ্ছি না। তো হাইড্রোজেন সংবলিত যে সকল অ্যাসিডে আমরা দেখবো সে যতটা হাইড্রোজেন আয়ন কি করতে পারে, মানে তার কাছ থেকে যতটা হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হয় বা সে যতটা হাইড্রোজেন আয়ন দান করতে পারে, ততটাই হবে তার তুল্য সংখ্যা। আমি এই সেলের ক্ষেত্রে বলি হাইড্রোজেন একটাই আছে, সে একটাই ত্যাগ করতে পারে। দ্রবণের ক্ষেত্রে H2SO4 এর ক্ষেত্রে বলি, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 2টা হাইড্রোজেন দিবে। কিন্তু ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি বলি তার 3টা হয়, কিন্তু ফসফরিক অ্যাসিডে হাইড্রোজেন সে 3টা দিতে পারে না, সে ম্যাক্সিমাম 2টা দিতে পারে, তাই তার 2 হয় আর কি। এটা মনে রাখতে হবে। আবার ক্ষারকের ক্ষেত্রে দেখব যদি হাইড্রক্সিল সমৃদ্ধ কোনো যৌগ হয়, তাহলে তাদের তুল্য সংখ্যাটা আমরা হাইড্রক্সিলের সংখ্যা দেখব কতটা আছে। যতটা, যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে হাইড্রক্সিল আয়ন আছে 2টা, অতএব তার তুল্য সংখ্যা আমি 2 ধরব। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তার 3টা আছে, সুতরাং 3 ধরব। এইভাবেই সাধারণত আমরা নির্ণয় করতে পারি। তাছাড়া কিছু এক্সট্রা বিষয় আছে, সেটা আমি আমার ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি। তো তোমাদের কারো প্রশ্ন আছে কিনা বলো। দিচ্ছি। তাহলে যে কোনো বস্তুর তুল্য ভর বলতে আমরা বুঝি ওই বস্তুটার আণবিক ভরকে তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে তার তুল্য ভর। উদাহরণ দিয়ে আমরা যদি সেটা বুঝতে যাই, তাহলে ধরো আমি HCl এর ক্ষেত্রে বলবো, H2SO4 এর ক্ষেত্রে বলবো HCl এর তুল্য ভর কত, তাহলে তার আণবিক ভর হচ্ছে 36.5, আর তার হাইড্রোজেন আছে, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে কয়টা? একটা, তাহলে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 36.5। এখন আমি H2SO4 এর জন্য যদি যাই, H2SO4 এর জন্য উই নো তার আণবিক ভর হচ্ছে কত? 98। তার হাইড্রোজেন দ্রবণে দিতে পারে 2টা, তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে 2, তার তুল্য ভর হচ্ছে কত? 40, আর 10 বাকি 49 আসে। আচ্ছা, এই জায়গায় একটু বিষয় বলার দরকার। আমি যদি বলি H3PO2 বা H3PO4, এই যে ফসফরিক অ্যাসিডগুলো তো অনেকটা নাম আছে। আমরা জানি যে মেটাফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, এরপরে হচ্ছে কি অর্ধফসফরিক অ্যাসিড। যেটাই হোক, ফসফরিক অ্যাসিডে সে ম্যাক্সিমাম কয়টা হাইড্রোজেন সে দিতে পারে এটা তোমার জানতে হবে। আমরা জানি H3PO3 এটা ম্যাক্সিমাম 2টি হাইড্রোজেন সে দ্রবণে দিতে পারে। ঠিক তেমনি আমি যদি বলি H3PO2 এটা সর্বোচ্চ একটা হাইড্রোজেন আয়ন দিতে পারে। আবার H3PO4 মানে এইটা সর্বোচ্চ একটা দ্রবণের মধ্যে সর্বোচ্চ 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, তাহলে তার তুল্য সংখ্যা 3। এই জায়গাটা আমাদের ক্লিয়ার থাকলেই হয়ে যাবে, কারণ একটা দ্রবণের ক্ষেত্রে দেখতে হবে যে যে অ্যাসিডটা থাকবে, অ্যাসিডে কতটা হাইড্রোজেন দ্রবণ এসে দিতে পারে। আমরা জানি সালফিউরিক অ্যাসিড এসে 2টা হাইড্রোজেন দেয়, তার তুল্য সংখ্যা আমি 2 জানি। HCl একটা হাইড্রোজেনে আসে, সে একটা দিতে পারে, তার কারণে সে হচ্ছে কি তুল্য সংখ্যা 1। তাই
আমরা যদি দেখি যে H3PO3 এই সংকেতটা এটা একটা ফসফরিক অ্যাসিডই, তো এই ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে তার তুল্য ভর কত হবে? আমি তার ভরটা কত পাবো? H3PO3 82 কে 2 দ্বারা ভাগ করব। কেন? কারণ সে দুইটা হাইড্রোজেন দিতে পারে দ্রবণে। H+ আয়ন বা প্রোটন সে দুইটা দিতে পারে ম্যাক্সিমাম, এর বেশি দিতে পারে না। তো এই জায়গায় আমরা ইজিগুলো দেখতেছি যে তুল্য ভর নির্ণয় করার জন্য অ্যাসিডের ক্ষেত্রে যেটা বিষয়টা সেটা হচ্ছে যে কোনো অ্যাসিডের জন্য আমরা বলবো অ্যাসিডের তুল্য সংখ্যা হলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা। অ্যাসিডের তুল্য সংখ্যাই হবে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা। এখন যদি আমি বলি ক্ষারকের ক্ষেত্রে, তো ক্ষারকের জন্য আমরা যেটা দেখব, তো ক্ষারকের তুল্য সংখ্যাটা হবে প্রতিস্থাপনীয় হাইড্রোক্সিলের সংখ্যার সমান। উদাহরণ হিসেবে দিতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তার তুল্য সংখ্যা কত হবে? হাইড্রোক্সিল দুইটা আছে, তার মানে 2। তোমার ইকুয়েশন করে অ্যাসিডের সাথে আলাদা করে দেখার দরকার নেই। অনুরূপভাবে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বলি তার তুল্য সংখ্যা কত, মানে একটা হচ্ছে তুল্য সংখ্যা, একটা হচ্ছে তুল্য ভর। কারণ তুল্য সংখ্যা যদি না জানিতে আমি তুল্য ভর কিভাবে নির্ণয় করব? তুল্য ভর জিনিসটা কি? ওই পদার্থটার আণবিক ভরকে তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডে অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্ন করে, স্যার দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 36.5, বাট কোন দৃষ্টিতে সালফিউরিক অ্যাসিডের 49 হয়েছে? তখন বোঝা গেল যে ওই জিনিসটা ক্লিয়ার না। আরেকটা বিষয় হচ্ছে আমি যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হচ্ছে তার আণবিক ভর হচ্ছে 40 ডিভাইডেড হবে 1, কারণ এখানে হাইড্রোক্সিল আছে একটি। এই দৃষ্টিতে আমি 1 দিয়ে ভাগ করলাম, তার তুল্য ভর হচ্ছে 40, আণবিক ভর হচ্ছে 40। এখন যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বলি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হাইড্রোক্সিল এখানে 2টা আছে, তাই আমি কিন্তু 2 দ্বারা ভাগ করব। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত আছে? 40 and 74 74 ডিভাইডেড 2, তাহলে কত আসছে? 3 গুণে 6 37। এই জায়গায় যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে একটু শেয়ার করব। এখন একটা সূত্র দিচ্ছি, এই সূত্রগুলোর উপর কিছু আমরা যে তুল্য সংখ্যা নির্ণয় করলাম, এই তুল্য সংখ্যাগুলো দিয়ে ঘনমাত্রা প্রকাশ করা বা একটা গাণিতিক সমস্যা কিভাবে আমরা সলভ করব। যে কোনো গাণিতিক সমস্যাগুলো এইগুলা সাধারণত 3 বা 4 মার্কের গাণিতিক সমস্যাগুলো হয়, তাই তোমাদের একটু সূত্র লিখতে হবে। বোর্ডে একটু লিখে দিচ্ছি, একটু দেখে নিবা, একটু দ্রুত দিচ্ছি আর কি। তুমি এটারে EA SA VA EB SB VB লিখতে পারো, অথবা এটা তোমাদের খুশি তোমরা কোনটা ধরবা। E1 S1 V1 is equal to E2 S2 V2 মানে কি? ধরো একটা দ্রবণ এখানে থাকলো, তোমার ল্যাবে যে কাজটা করতে হবে আমি এখানে লিখে দিলাম যে 250 ml, এটা জানা দ্রবণ তোমার, তার ঘনমাত্রা জানা, দ্রবণের ঘনমাত্রা জানা থাকে 0.5 মোলার। আর এটার নামটা কি? সেই যে দ্রবণটা জানা দ্রবণে সবই জানা থাকে, অজানা দ্রবণে কোনো কিছু জানা থাকে না, তাই এটা আমি ধরে নিলাম সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ, অথবা অন্য একটা সোডিয়াম সালফেট বা সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি সোডিয়াম কার্বনেট নিয়েছি। এখন এখানে একটা আছে যে আমি এটাকে প্রশমিত করব, HCl দ্বারা প্রশমিত করব। এইটা জিনিস জানি আমি কি দ্বারা প্রশমিত করব? HCl দ্বারা প্রশমিত করব। তো HCl দিয়ে প্রশমিত করতে গেলে এখন বললাম যে 0.2 বা 0.1 মোলার HCl দিয়ে প্রশমিত করতে গেলে এটা কত আয়তন নিতে হবে? আবার বলতেছি 250 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ আছে। এই দ্রবণটাকে তুমি টাইট্রেশন করো বা প্রশমিত করতে গেলে আমি বললাম যে HCl এর 0.1 মোলার দিয়ে প্রশমিত করতে গেলে এটা কত
কি লাগবে, ওই ভলিউমটা কত লাগবে। তাহলে তুমি সূত্রটা এটা লিখতে পারো E1 S1 V1 E2 S2 V2। এই ক্ষেত্রে E1 বলতে বোঝানো হচ্ছে, এটাকে যদি আমি অ্যাসিড ধরি তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা, আর E2 হচ্ছে ক্ষারকের তুল্য সংখ্যা। এই যে তুল্য সংখ্যার ব্যবহারটা কিন্তু আমরা পাইতেছি, আর না হলে তোমার ইকুয়েশনটা লিখে দেখতে হবে কত মোলের সাথে বিক্রিয়া করতেছে। আর ঘনমাত্রা S1 ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা, ক্ষারকের বা অ্যাসিডের আয়তন। তো এখানে কি কি মান দেওয়া আছে, ধরো আমি এটাকে অ্যাসিড ধরলাম, বা যেটাকে যেকেই ধরি, আমি ক্ষারকের যদি ধরি, এটাকে যদি আমি অ্যাসিড ধরি, তুমি একটা যেটা ধরবা, তো আমরা সাধারণত এটাকে অ্যাসিড এটাকে ক্ষার ধরি, তাহলে এই দ্রবণটা হচ্ছে ক্ষারক আর এটা হচ্ছে অ্যাসিড। তো অ্যাসিডের কি তুল্য সংখ্যা 1, কারণ কি, কারণ একটা হাইড্রোজেন আছে, তাহলে E1 এর মান আমরা পেয়ে গেছি 1। S1 এটা আমি জানি, S1 ক্ষেত্রে তার ঘনমাত্রা 0.1 মোলার। V1 আমরা নির্ণয় করব, V1 জানি না। E2 ক্ষারক, ক্ষারকেরটা এখানে দেয়া আছে। এই ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট ক্ষারকের ক্ষেত্রে কত মোল লাগবে, আমরা জানি সোডিয়াম কার্বনেটের তার তুল্য সংখ্যা হচ্ছে 2, যদিও এটা আমাদের হাইড্রোক্সিল নাই, কারণ সোডিয়াম কার্বনেটকে তুমি যদি HCl এর সাথে বিক্রিয়া করতে যাও 2 মোল লাগবে, বিক্রিয়াটা করে দেখতে পারো, আর তাছাড়া তুমি মনেও রাখতে পারো। তাহলে এটার ক্ষেত্রে E2 এর মান হচ্ছে 2 S2 ভলিউম, আর একটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা এটার কত দেয়া আছে, ঘনমাত্রা 0.5। এরপরে হচ্ছে ভলিউম V2 এখানে দেয়া আছে 250, এই 250 দিয়ে আমরা এখানে V1 এর মানটা বের করতে পারবো। তো এই ছিল একটা, এরকম কয়েকটা গাণিতিক সূত্র আমরা পাবো এই অধ্যায়ের ক্ষেত্রে। যে সকল গাণিতিক সমস্যাগুলো আমাদের লাগবে সেগুলো আমি একটু উঠাই দিচ্ছি। এটা যেটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর প্রকল্প, মল ও মোলার ঘনমাত্রা বিষয়ক যে সকল গাণিতিক সমস্যা থাকে, আমরা এখান থেকে যে কোনো একটা বসিয়ে এই সমস্যার সমাধান করতে পারি। তাছাড়া এটাকে ঐকিক নিয়মে তুমি করতে পারবে। তো ঐকিক নিয়মে করলে লক্ষ লক্ষ গাণিতিক সমস্যা তুমি সমাধান করতে পারবে, লক্ষ লক্ষ সিস্টেমে। আমরা এখান থেকে এই এক সূত্র দিয়ে সবগুলো শেষ করতে পারি। তো এই ছিল n is equal to capital N by number of Avogadro, W by M, V by 22.4, আর V এটা লিটারে রাখলে যখন VS হবে, অথবা PV by RT, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখানে L এর অর্থই বলতে আমরা কি বুঝি, লিটারকে বোঝানো হয়েছে, লিটারে রাখবার। পরে আসতেছি